আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। নফল নামাজ, রোজা, পবিত্র কোরআন তিলাওয়াত, তাফসির, জিকির ও দোয়ার মধ্য দিয়ে সারা দেশে পালিত হল পবিত্র শবে বরাত। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের সব মসজিদে ও নিজ গৃহে রাত জেগে ইবাদত করেন মুসলমানরা। পবিত্র শবে বরাতে করণীয় এবং পবিত্র রমজান মাসের প্রস্তুতি নিয়ে মুসল্লিদের বয়ান করেন ইমামরা। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। মহান আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের আশায় শবে বরাতের রাতে ইবাদত বন্দিগিতে ব্যস্ত ধর্মপ্রাণ মুসলমানরা। মাগরিবের নামাজের পর থেকেই মসজিদে আসতে শুরু করেন তারা। আজকে শবে বরাতের রাতে সারা বিশ্বে মুসলমানদের জন্য দোয়া করে জানি আল্লাহ সবাইকে সুস্থতা দান করে। আমি চাই যে আল্লাহ যেন আমার আব্বা আম্মুকে সুস্থ রাখে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, আল্লাহ যেন সবাইকে হায়াত দান করে। জীবনে যত গুনাহ আছে মাফ করে দেয়, সবাই যেন সুস্থ থাকে, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করা। পবিত্র শাবান মাসের গুরুত্ব ও করণীয় এবং পবিত্র রমজান মাসের প্রস্তুতি নিয়ে মুসল্লিদের বয়ান করেন ইমামরা। পাশাপাশি চলে পবিত্র কোরআনের তাফসির। সকল রাতে আল্লাহ তাআলা দুনিয়ার কাজে আসেন, এরপর বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির। ভাই কে আছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। আল্লাহ তাআলা ক্ষমা করবেন সকল রাতে, এই রাতকে আপনি বাদ দিবেন কেন? অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকল মুসলমান সহ সকল ধর্মের মানুষ যেন সুখে শান্তিতে থাকে। আমরা অনেকেই অনেকভাবে নির্যাতিত, নিষ্পেষিত, এই প্রতিকূল পরিবেশ থেকে উত্তরণের জন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব। ধর্মপ্রাণ মুসলমানদের কেউ মসজিদে, কেউ বাড়িতে থেকে নফল নামাজ আদায়ের পাশাপাশি কোরআন তেলাওয়াত করেন। অনেকে কবরস্থানে গিয়ে মৃত স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এছাড়া পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে মাংস, হালুয়া, রুটি সহ নানা খাবার তৈরি এবং আত্মীয় স্বজন, প্রতিবেশী ও গরিবদের মাঝে বিতরণ করা হয়। পবিত্র শবে বরাত তথা লাইলাতুন নিসফে শাবান মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। মাত্র 15 দিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। তাই এই রাত থেকে কার্যত রমজানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন মুসলমানরা। আল্লাহ তাআলা সকল রাতেই। নাজিফ ফরাজি, আরটিভি, ঢাকা। লাখো মুসল্লির সমাগমে টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দিল্লির নিজামুদ্দিন মার্কাজের সাদ আহমদ কান্ধলবির অনুসারীদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা সমবেত হয়েছেন সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায়। সকালে ফজরের নামাজের পর শুরু হয় আম বয়ান, এরপর খিত্তায় খিত্তায় চলে তালিম। এবারের ইজতেমাতেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা অংশ নিয়েছেন। দিনব্যাপী বয়ান শেষে তালিমের পর বাদ আসর যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হবে। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় বা শেষ পর্বের আসর। 3 দিনের ইজতেমাতে আমরা শবে বরাত পাইছি, আলহামদুলিল্লাহ। আমরা রাতে তাহাজ্জুদ পড়ছি, কান্নাকাটি করছি, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করছি। এখানে আর কিছু না, আল্লাহকে খুশি করার জন্য, আমাদের নিজের জীবন পরিপূর্ণ করার জন্য এসেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা চলা, আমল করা, ইসলামী দ্বীনের উপর চলা অতি সহজ, এইটুকু আমরা শিখতে পারছি। যেন আল্লাহ পাক আমাদের এই ইজতেমাটা কবুল করে নেয়, নিয়ে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আর প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজে যেন আল্লাহ পাক সবাইকে হেদায়েত নিয়ে আসে। ইজতেমা ময়দানে আছেন সহকর্মী অরণ্য গফুর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অরণ্য, আজকে ইজতেমার দ্বিতীয় দিনে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সারাদিন, এবং এতে অংশ নেওয়া মুসলমানরা কি বলছেন? তানি বাদ ফজর মাওলানা ইলিয়াস বিন সায়েদ কান্দলভির বয়ানের মধ্য দিয়ে কিন্তু দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে তার বয়ানটি শেষ হয়েছে। এখন কিন্তু চলছে তালিমের মৌজু এবং তারপরে শুরু হবে মূলত তালিম এবং তারবিয়ার যে খিত্তায় খিত্তায় চলবে সেই তালিম এবং তারবিয়া। এবং তারপরে কিন্তু জোহরের পরে একটি বয়ান রয়েছে এবং আসরের পরে কিন্তু যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হবে। তো এখানে গতকাল রাত ছিল পবিত্র শবে বরাতের রাত এবং সেই রাতে কিন্তু মুসল্লিরা মূলত রাতব্যাপী ইবাদত বন্দেগী এবং জিকির আজগারের মধ্য দিয়ে কাটিয়েছেন এবং তারা দোয়া দরুদ তাসবিহ তাহলিলের মধ্য দিয়ে কাটিয়েছেন এবং সবাই কিন্তু যে ঐক্যের ব্যাপারটি বারবার সঙ্গে নিয়ে এসেছেন যে
তাদের এই তৃতীয় পর্ব যে চলছে, তৃতীয় পর্বের মধ্যে প্রথম 2 পর্ব কিন্তু জুবাইরপন্থীরা করেছিলেন এবং এবারের 7 সমর্থকরা করছেন এবং তাদের মধ্যে যে একটি ভাঙনের রেখা দেখা দিয়েছে, সেই ভাঙনের রেখা যাতে আল্লাহ তাআলা দূর করে দেন সেই দোয়া কিন্তু তারা শবে বরাতের রাতে করেছেন এবং সবাই একতাবদ্ধভাবে যাতে দিনের মেহনত করতে পারেন এবং দিনকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে পারেন সেই শিক্ষাটা এখান থেকে নিয়ে কিন্তু তারা ফিরতে চান। তো সব মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক রয়েছে এবং চতুর্দিকে শৃঙ্খলার সঙ্গে সব কিছু পালিত হচ্ছে এবং মুসল্লিরাও আন্তরিকতার সঙ্গে কাজকর্মগুলো করছেন এবং জিকির আজগারের মধ্য দিয়ে তারা দিন পার করবেন এবং আজকের দিনটি মূলত প্রশিক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং আজকের দিন দ্বিতীয় দিনে কিন্তু বাইরের মুসল্লিরা তেমন একটা থাকেন না, ফলে তাবলিগের নিজস্ব সাথী এবং নিজস্ব কর্মী সমর্থকরাই মূলত থাকেন এবং তারা আরও বেশি বেশি করে প্রশিক্ষণের কাজগুলোকে যথাযথভাবে আঞ্জাম দিয়ে নিজেদের সান্নিধ্য করে নিজেদের মেধা এবং জ্ঞানকে আরও বাড়িয়ে নিয়ে যাতে দাওয়াতি কাজের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারেন, মূলত সেই প্রক্রিয়াটাই কিন্তু চলে দ্বিতীয় দিনে এবং তারা সবাই কিন্তু সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার জন্য শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং পাশাপাশি গতকাল রাতে কিন্তু মাত্র 2 জন মুসল্লি ইন্তেকাল করেছেন এবং এই ময়দানে এবং এই নিয়ে মোট সব মিলিয়ে 3 জন মুসল্লি কিন্তু মারা গেছেন এই এবারের তৃতীয় পর্বের ইজতেমায়। তানি, ধন্যবাদ আপনাকে। ঢাকা সহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত 7 দিনে গ্রেফতার করা হয়েছে ৩,৯২৪ জনকে। গত 24 ঘন্টায় অভিযান চালিয়ে প্রায় 500 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ডেভিল হান্ট সহ অন্যান্য অভিযানে গ্রেফতার করা হয়েছে 1,457 জনকে। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে ডেভিল হান্ট অভিযানে উপজেলার 6 নম্বর ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আহসান করিম শামীম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশা সবুজকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র আকার ধারণ করেছে গণপরিবহন সংকট। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। নগর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে কাউন্টার থেকে টিকিটিং পদ্ধতিতে গোলাপি রঙের বাস চলাচল শুরুর পর থেকেই নগরীতে দেখা দিয়েছে বাস সংকট। মালিক সমিতি বলছে 1 মাসের মধ্যেই পরিস্থিতি সহনীয় হবে। আর বিশেষজ্ঞরা বলছেন বাস রুট রেশনালাইজেশনের প্রকল্প বাস্তবায়ন সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিলে কোনো কিছুতেই সুফল মিলবে না। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন মাসুদ রানা। ইডেন কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী সঞ্জনা নাজিয়া শৈলী প্রতিদিন খিলক্ষেত থেকে বাসে করে কলেজে যাওয়া আসা করেন। গেল কয়েকদিন ধরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ঠিকমতো বাস পাচ্ছেন না তিনি। মাঝে মধ্যে পাওয়া গেলেও তাতে এতটাই ভিড় যে তার পক্ষে ওঠা সম্ভব নয়। বাধ্য হয়ে সিএনজি বা মোটরসাইকেলে গন্তব্যে যেতে হচ্ছে তার। ভোগান্তির মধ্যে আমি পড়তেছি, যারা নিউ মার্কেটে যাচ্ছে, নীলক্ষেতে যাচ্ছে, দেন ঢাকা ভার্সিটিতে আমরা যে বিভিন্ন কাজের জন্য যা লাগে, তাই না? তো সেই অনুসারে বাসের সংখ্যাটা অত্যন্ত কম বলতে গেলে। নগরীতে যারা গণপরিবহন ব্যবহার করেন তাদের সবাই এই ভোগান্তির শিকার। সকাল থেকে এরকম একটা বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। বাসও কমে গেছে, পাশাপাশি রাস্তার যে এক্সটেনশনের কাজ চলতেছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ ঢাকা শহর থেকে বাসগুলো গেল কোথায়? খোঁজ নিয়ে জানা যায় গত 6 ফেব্রুয়ারি থেকে আবদুল্লাপুর হয়ে গাজীপুর রুটে চলাচল করা 21 কোম্পানির 2610টি বাস গোলাপি রং দিয়ে ই-টিকিটিং পদ্ধতির আওতায় নিয়ে আসা হয়। এরপর থেকেই তৈরি হয় এই সংকট। এই সিদ্ধান্তের কারণে ড্রাইভার হেল্পার ক্ষতির মুখে পড়ছে এমন অজুহাতে বাস চলাচল বন্ধ রেখেছে অনেকে। পরিপূর্ণভাবে আমাদের খরচটা আমরা মেনটেন্স ঠিকমতো পাচ্ছি না। ড্রাইভার, স্টাফ, মালিক এইগুলো চিন্তা না কইরা আগে মনে করেন যে ওনাদের পেটটা চিন্তা করছে। এইখানে যাত্রী দাঁড়াই রয়েছে, এখানে আমি গাড়ি ব্রেক করতে পারতাছি না, সার্জেন্ট ট্রাফিক সমস্যা। অথচ কাউন্টারে যাত্রী নাই, যাত্রী দাঁড়াই রয়েছে ট্রাফিকে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলমের দাবি, মেরামত কাজ চলার কারণে সড়কে বাসের সংখ্যা কিছুটা কম। একটা গাড়ি রিপেয়ার করতে কিন্তু 10-15-20 দিন লাগে, রং করা সহ। এই কারণে কিছু গাড়ির শর্টেজ, যেখানে শ্রমিকের সমস্যা, যেখানে মালিকের সমস্যা, এইসব বিষয়গুলিকে সম্মিলিত করে করতে হচ্ছে। আশা করি যে 1 মাসের মধ্যে ইনশাল্লাহ এর ভালো চিত্র আপনাদের কাছে দিতে পারবো ইনশাল্লাহ। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ বলছেন, নগরীতে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও গবেষণালব্ধ সিদ্ধান্ত বাস্তবায়ন। বাস রুট রেশনালাইজেশনের বিষয়টা গত 6-7 বছর ধরে পড়ে আছে, কিন্তু সেটার কোনো বাস্তবায়ন কিন্তু হচ্ছে না। গণপরিবহনের উন্নয়ন ছাড়া ঢাকা শহরের যানজট কখনোই কমবে না। অনেকগুলো কোম্পানির গাড়ি, অনেক মালিকানার যে বাসগুলো চলে, এটা কোনো সুশৃঙ্খল গণপরিবহন নয়। প্রয়োজনে কোনো জায়গায় ডেডিকেটেড বাস লেন থাকতে হবে। সুশৃঙ্খল গণপরিবহনের পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখার বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।
আমদানি করা কয়েক হাজার বস্তা ইউরিয়া সার খোলা আকাশের নিচে পড়ে আছে ঝিনাইদহের কালীগঞ্জে। রোদ কিংবা বৃষ্টি প্রায় সব সময় সার পড়ে থাকে গোডাউন চত্বরে। এতে গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ঝিনাইদহ প্রতিনিধি শিবলুজ্জামানের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঝিনাইদহের কালীগঞ্জের বাফা সার গোডাউনের সামনে এভাবেই পড়ে আছে প্রায় ৩৫০০ বস্তা ইউরিয়া সার। রোদ কিংবা বৃষ্টি সারা বছরই ত্রিপল দিয়ে ইউরিয়া সার ঢেকে রাখা হয়। এখান থেকে ঝিনাইদহ চুয়াডাঙ্গার ১২৬ জন ডিলারের কাছে সার পৌঁছানো হয়। খোলা আকাশের নিচে এভাবে সার পড়ে থাকায় নষ্ট হচ্ছে গুণগত মান। এতে ক্ষোভ বাড়ছে কৃষকদের মাঝে। খোলা আকাশের নিচে এইভাবে সার থাকলে কি সারে কোনো কাজ হবে? ফসলে কোনো হবে না, ফসলে ভালো কাজ করবে না। সার এইভাবে পড়ে থাকে খোলা আকাশের নিচে, এতে সারের গুণগত মানও নষ্ট হচ্ছে। আমরা সরকারের কাছে সুদৃষ্টি কামনা করবো যেন এই সারগুলো সুন্দরভাবে রাখার ব্যবস্থা করে এবং মানটা যেন ভালো থাকে। কর্তৃপক্ষ জানায় গোডাউনের ধারণ ক্ষমতার চেয়ে চাহিদা বেশি হয় সার বাইরে রাখা হচ্ছে। যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি গোডাউনের সহকারী ব্যবস্থাপক আসাদুজ্জামান শাওন। গুণগত মান রক্ষায় দ্রুত সার রাখার ব্যবস্থা করার দাবি সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, RTV। পরিবারের হাল ধরতে লেখাপড়ার পাশাপাশি সেলুনে কাজ করত কিশোরগঞ্জের কলেজ ছাত্র তনয় দাস। কিন্তু গেল ২১ জুলাই গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় তার। সেই থেকে খেয়ে না খেয়ে দিন কাটছে মৎস্যজীবী বাবা হরিকান্ত দাস ও মা সবিতা দাসের। সরকারি সহায়তায় ঘুরে দাঁড়াতে চায় পরিবারটি। কিশোরগঞ্জের অষ্টগ্রাম সংবাদদাতার প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ২০ বছর আগে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়ার ধলেশ্বরী নদীর তীরবর্তী ভাটিনগর গ্রামে হরিকান্ত ও সবিতা দাসের ঘরে আশার আলো হয়ে আসে একমাত্র পুত্র সন্তান। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা তনয় দাস SSCর গণ্ডি পেরিয়েই গাজীপুরের বোর্ড বাজারে একটি সেলুনে কাজ নেয়। গেল ২১ জুলাই প্রতিদিনের মতো সকালে খোলা হয় সেলুন। রাত ৯টার দিকে বন্ধুরা মিলে যোগ দেয় ছাত্র জনতার আন্দোলনে। সেখানে গুলিবিদ্ধ হয় তনয়। এরপর রাতে হাসপাতালে মৃত্যু হয় তার। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। স্কুলে আমার ছেলে পড়তো, কর্ম ইয়ার লাগি টিয়ার অভাবে সংসার চলে না। গড়তে বাইরেছি, বাইরে অনেক গুলি খায় মারা গেছে। আমরা তো একটা ছেলে আছেন, কেউ নাই মাত্র আমরা গতিটা কি হইবে, আমরা কে দেখবে? তনয়ের মৃত্যুর পর বিএনপি ও জামায়াত নেতারা অল্প কিছু সহায়তা করলেও সরকারিভাবে এখনো কোনো সহায়তা পায়নি পরিবারটি। অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আকুতি প্রতিবেশীদের কণ্ঠেও। উপরওয়ালার খেলা তারে নিয়ে নিছে, কিছু করার নাই। এখন সংসারের প্রতি অনেক দুর্বল, দিন আনলে দিন খাই এবং পরিশ্রম করে সংসার চালাইতে পারতেছে না। মায়ের ওগুলা ছেলে সংসারটা ওখানে গুলি খায় মারা গেছে, সংসারটা অচল হয়ে গেছে। সৈয়দ মাহমুদ, RTV। পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার এখন কিছুটা স্বস্তিদায়ক রয়েছে। গত সপ্তাহের তুলনায় ডাল, চিনি, ছোলা প্রতিটি জিনিসের দাম কমতে শুরু করেছে। কারওয়ান বাজারে ব্যবসায়ীরা বলছেন প্রতিটি ডাল কেজিতে 10 থেকে 20 টাকা করে কমেছে। ছোলা কেজিতে 20 টাকা কমে 110 টাকায় বিক্রি হচ্ছে। তবে স্বস্তি নেই তেল ও চালের বাজারে। গেল 2 সপ্তাহ ধরে বাজারে নতুন করে বোতলজাত সয়াবিন তেলের যে সংকট দেখা দিয়েছে তা কাটেনি। বিক্রেতারা বলছেন তারা তেলের ক্রয়াদেশ দিলেও ডিলাররা ঠিকঠাক দিতে পারছেন না, ফলে দোকানে তেল পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। এদিকে প্রতি কেজি চালে প্রকারভেদে 10 টাকা বাড়তি বলে জানান বিক্রেতারা। এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, আমরা যেটি পড়ছিলাম সংবাদে যে রমজানকে সামনে রেখে এখন পর্যন্ত বেশ স্বস্তিদায়ক রয়েছে বাজার, সবকিছু মিলিয়ে কেমন দেখছেন আপনি বাজার ঘুরে? তানি, আপনি আসলে যেমনটাই বলছিলেন যে রমজান মাত্র আর 2 সপ্তাহ বাকি। এই 2 সপ্তাহে আমরা সবসময় বাজারগুলোতে দেখি বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে, কিন্তু এবার একটু কিছুটা ব্যতিক্রম রয়েছে। অর্থাৎ কারওয়ান বাজারে এসে আমরা দেখতে পাচ্ছি যে রমজানকে ঘিরে যে পণ্যগুলো রয়েছে সবগুলো পণ্যের স্থিতিশীল পর্যায়ে রয়েছে এবং কিছু কিছু দাম ইতিমধ্যে কিন্তু কমতে শুরু করেছে। অর্থাৎ গত সপ্তাহে যে জিনিসগুলোর দাম ছিল 10 থেকে 20 টাকা বাড়তি, সেগুলো এখন কমতে শুরু করেছে। যেমনটাই আমরা দেখতে পেয়েছি ডালের কেজি কিন্তু আগে 20 টাকা
কমে কিন্তু প্রায় প্রতিটা ডালই কিন্তু বিক্রি হচ্ছে এবং ছোলার ক্ষেত্রেও একই অবস্থা। ছোলা 130 টাকা করে বিক্রি হয়েছিল গত কয়েকদিন ধরে, এখন কিন্তু 110 টাকা করে বিক্রি হচ্ছে। সেই সাথে আমরা খেজুর হতে শুরু করে অর্থাৎ নিত্য পণ্যের বিভিন্ন জিনিসের দাম কিন্তু এখন কমতির দিকে এবং রমজানকে ঘিরে মানুষের যে আগ্রহ এবং মানুষের যে চাহিদার যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু কমতে শুরু করেছে। তবে কিছুটা অস্বস্তিদায়ক বলতে গেলে এই তেলের বাজারটি, এবং এই তেলের বাজারের যে সিন্ডিকেটের যে বিষয়টি বলা হচ্ছে বা সরবরাহ থাকার পরও যে সংকট সৃষ্টি করা হচ্ছে সেটি কিন্তু একেবারেই বাজারে ফুটে উঠেছে এবং এখানকার বিক্রেতারাও বলছেন যে আসলে তারা যে পরিমাণ চাহিদা অনুযায়ী তেলের চাচ্ছে সেই পরিমাণ তারা কিন্তু কাস্টমারকে দিতে পারছে না। অর্থাৎ এখানকার যারা আড়তদার রয়েছে তারাও কিন্তু এই সংকটের কথা বলছেন। তবে কেন এই তেলের যে সংকট সেটি কিন্তু তারা বুঝে উঠতে পারছে না। তারা বলছেন যে কারখানা থেকে যে তেলের যে সরবরাহ সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু বাজারে সেই সংকটটি রয়েছে। সেই সাথে আমরা খোলা সয়াবিনের তেলের দামের ক্ষেত্রেও বৃদ্ধি পেতে দেখেছি, সেগুলো কিন্তু কিছুটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে বাজারে, সেটাও দেখা গেছে। সেই সাথে চালের যে বাজারটি সেটি বলতে গেলেই প্রতি চালে কিন্তু 8 থেকে 10 টাকা করে বাড়তি রয়েছে। অর্থাৎ এখানকার আবার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে প্রতিটা জিনিসের আগে যে দাম বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় কিন্তু কমার ক্ষেত্রে কিছুটা কম রয়েছে। অর্থাৎ যে পণ্যগুলোর দাম 10 থেকে 20 টাকা করে বেড়েছে সেগুলো এখন কিন্তু দেখা যাচ্ছে যে মাত্র 1 টাকা বা 2 টাকা করে কমেছে। তাই বলা যাচ্ছে যে বাজারের মোটামুটি স্বস্তিদায়ক বলাই যায় এবং কাঁচা বাজারে আমরা স্বস্তিদায়ক দেখতে পেয়েছি। অর্থাৎ সব কিছু মিলে অর্থাৎ রমজানকে ঘিরে যদি জিনিসগুলোর দাম না বাড়ে সেই সাথে আরও বাজার মনিটরিং করা হয় তাহলে বাজার স্থিতিশীল থাকবে বলে মনে করছেন সকলেই। তাই এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। ক ইউনিটে এমসিকিউ পরীক্ষা হবে 60 নম্বরে আর লিখিত পরীক্ষা 40 নম্বরে। বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত 1.5 ঘন্টায় অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। বিজ্ঞান ইউনিটে 1896টি আসনের বিপরীতে 1,46,694 জন শিক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদনকারী পরীক্ষার্থী 77 জন। এর আগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাহিন আরাফাত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহিন, ভর্তি যুদ্ধে অংশ নেওয়া শিক্ষার্থীরা কি বলছেন? জি জানি, আপনি যেমনটি বলছিলেন যে বেলা 11টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী আসলে বিভিন্ন কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগেও তারা কেন্দ্রের সামনে ছিলেন, কিছুক্ষণ আগে কেন্দ্রের গেট খুলে দেওয়া হয়েছে এবং তারা ভিতরে প্রবেশ করেছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে পরীক্ষা নিয়ে বেশ শঙ্কিত, তারা আসলে সেইভাবে কথা বলতে চাননি। তবে অভিভাবকদের কাছে আমরা যেমনটি জানতে পেরেছি যে আজকে সপ্তাহে ছুটির দিন এবং এই কারণে গণপরিবহন কিছুটা ঘাটতি ছিল। এই কারণে শিক্ষার্থীদের কেন্দ্র পর্যন্ত আসতে উপস্থিত হতে কিছুটা বেগ পেতে হয়েছে। এর বাইরে আসলে পরীক্ষার পরিস্থিতি নিয়ে তারা আসলে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আপনারা যেমনটি জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর বাইরে 8টি বিভাগীয় যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এই ভর্তি পরীক্ষার মাধ্যমে আসলে নির্ধারিত হবে যে কারা আসলে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারছেন এবং তাদের পছন্দের ইউনিটে পড়াশোনা করতে পারছেন। এবং আমরা চেষ্টা করেছিলাম অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য। যারা কেন্দ্রে প্রবেশ করছেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে কেন্দ্রে প্রবেশ করার ক্ষেত্রে কিছুটা সুরক্ষা নেওয়া হচ্ছে। তাদের সাথে মোবাইল, মানিব্যাগ সহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস তাদেরকে নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং কলম নিয়ে তারা প্রবেশ করতে পারছেন। এর বাইরে আসলে কোনো কিছুই তাদেরকে নিতে দেওয়া হচ্ছে না। এবং যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং যারা পরিদর্শক থাকবেন তাদের সূত্রে আমরা যেমনটা জানতে পারছি যে এই পরীক্ষার কোনো ধরনের অসাধু উপায় অবলম্বনের কোনো সুযোগ থাকছে না। তো সুতরাং আমরা বলতেই পারি যে শতভাগ স্বচ্ছতার সাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যারা প্রকৃত মেধাবী তারাই আসলে এখানে ভর্তির সুযোগটা পাবেন। এবং আমরা আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বেলা 11:30 নাগাদ পরিদর্শনে আসবেন এবং তারপরে আসলে তিনি কি বলেন আমরা সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব এবং এই বেলা 12টা নাগাদ পরীক্ষা শেষ হলে আমরা আসলে জানাতে পারবো যে শিক্ষার্থীরা তাদের কি অভিব্যক্তি প্রকাশ করছেন। আর এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র থেকে সর্বশেষ।
নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে এবং সাথে শুভকামনা পরীক্ষার্থীদের জন্য। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।